হ্যালো বন্ধুরা, ট্যুর ট্রাভেল কম্পাসের আরও একটি নতুন গল্পে আপনাদের স্বাগত জানাই। আজ বলবো ঝাড়গ্রাম ট্যুরের দ্বিতীয় দিন অর্থাৎ বেলপাহাড়ি সার্কিট ভ্রমণের গল্প। তার সাথে ঘুরে দেখব আমাদের কটেজটিকে। ডিটেলসে জানবো টোটাল কত খরচ হয়েছিল এই ট্যুরে। তাহলে চলুন গল্প শুরু করা যাক। আমরা যেমন বর্ষাকালে ঝাড়গ্রাম এসেছি, তাই বৃষ্টি ভেজা প্রকৃতিকে মন ভরে উপভোগ করার সুযোগ পেয়েছি। সকালে উঠে হালকা রোদ যেমন ছিল, তেমনই মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টির আগমনও কিন্তু ছিল। এখানে এই রকম 10টি কটেজ আছে। প্রত্যেক কটেজের আলাদা আলাদা নামও আছে। আমাদের কটেজের নাম্বার ছিল 114। পুরো জায়গাটি ইউক্যালিপটাস শালের বনে ঢাকা। মাঝে রয়েছে এমন একটি বসার জায়গা, যেখানে বসে বন্ধু বা পরিজনদের সাথে চা পকোড়ার সাথে জমিয়ে আড্ডা কিন্তু দেওয়াই যায়। সকালে বা পড়ন্ত বিকেলে জায়গাটিতে ঘুরে বেড়াতে কিন্তু দারুণ লাগবে। এখানে কাল যখন লাঞ্চ সারতে যাই, তখন এখানকার এক স্টাফ দাদার থেকে হাতি তাড়ানোর গল্প শুনেছিলাম। তবে পুরো প্রপার্টিটি কাঁটা তার দিয়ে ঘেরা, তাই এখানে হাতি ঢোকার কোনো চিন্তা নেই। কটেজ থেকে একটু এগিয়ে বেশ কিছুটা ফাঁকা জায়গা, চোখে পড়ল একটা ওয়াচ টাওয়ার। কিন্তু কাছে গিয়ে বুঝলাম এটি এখনো অসম্পূর্ণ আছে। আর একটু এগিয়ে গেলে চোখে পড়বে দুটি বড় বড় পুকুর। এখানে মুরগি গরু পালন করা হয়, সাথে হয় বিভিন্ন সবজির চাষ। পায়ে হেঁটে সমগ্র এলাকাটি ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগবে। এখানকার আরও একটি মন ভালো করা বিষয় হলো, একেবারে যেহেতু জঙ্গলের মধ্যে অবস্থিত, তাই গাড়ির হর্ন বা অন্য কোনো কোলাহল মনকে অশান্ত করে না। শুধুই হাঁস মুরগি বা বিভিন্ন নাম না জানা বা অজানা পাখির শীষ, বৃষ্টি হলে বৃষ্টির কলতান বা জোরে হাওয়া দিলে পাতার মধ্যে দিয়ে বয়ে যাওয়া মর্মধ্বনি। এটি হলো কটেজের প্রবেশ পথের দিক। সামনেই রিসেপশন। ছোট্ট রিসেপশনটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। উল্টো দিকে স্টাফেদের থাকার জায়গা, রান্নাঘর, রিসেপশনের পাশেই ডাইনিং এরিয়া। তবে আমরা চলে যাওয়ার পরই এটির রেনোভেশন হবে বলে কর্তৃপক্ষ জানান। এই হলো সমগ্র কটেজটির বর্ণনা। সকালে ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইং এর উদ্দেশ্যে। আজ ঘুরে দেখব বেলপাহাড়ি সার্কিট। সকালেই যেহেতু এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই বৃষ্টি ভেজা ঝাড়গ্রামের প্রকৃতিকে মন ভরে উপভোগ করার সাথে সাথে এগিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। প্রতিবারের মতো এবারেও গন্তব্যে পৌঁছানোর যাত্রাপথটি ছিল অত্যন্ত মনোরম। সাথে বৃষ্টিস্নাত প্রকৃতিকে মন ভরে উপভোগ করতে করতে রোজকারের সকল ব্যস্ততা কিন্তু ভুলিয়ে দিয়েছিল। রাস্তারও কিন্তু একটি আকর্ষণীয় সৌন্দর্য আছে, যা এই ভিডিওটিতে তুলে ধরলাম। তবে চাইলে স্কিপ করে প্রথম স্পট অর্থাৎ ঘাগড়া ওয়াটারফলের অংশে চলে যেতে পারেন।
ঘাগড়ায় পৌঁছে প্রথমেই যা চোখে পড়ল, প্রবল স্রোতে বয়ে চলা জলপ্রবাহ। পাথরের উপর দিয়ে একটু এগিয়ে বৃষ্টিতে ফুঁসে ওঠা জলপ্রপাতটি দেখতে পেলাম। জলপ্রপাতটি যদিও উচ্চতায় খুবই ছোট, কিন্তু এটি হলো মূলত গিরিখাতের মধ্যে দিয়ে ছুটে চলা জলরাশির প্রবাহ। সামনে বিস্তীর্ণ বনভূমি, গিরিখাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আবার সমতলে বয়ে যাওয়া, এই সব কিছুই আছে এখানে। নদীর চরে ঠান্ডা জলে পা ভেজাতে ভালোই লাগবে। অনেকটা সময় কাটিয়ে বেশ কিছু ছবি তুলে চললাম এর কাছেই অবস্থিত তারাফেনী ব্যারেজের উদ্দেশ্যে। এটি মূলত তারাফেনী নদীর উপর জলপ্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্য নির্মিত একটি ড্যাম। ড্যামটির অন্যদিকে আসতেই প্রবল জলের গর্জন ভেসে এলো। সামনে যেতেই চোখে পড়ল ড্যামের দুটি গেট মাত্র খোলা আছে, তার ফলেই নদীতে আছড়ে পড়ার দৃশ্য। আমরা শুধু এটা ভাবছিলাম, যদি সবকটা গেট খোলা থাকতো তাহলে এই গর্জন কি ভীষণই না হতো। সামনে একটা ছোট খাড়া সিঁড়িও আছে, চাইলে নদীর চরে নামতে পারেন, কিন্তু আমরা সে চেষ্টা করিনি। আবারও পাড়ি দিলাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। আগেই বলেছি, এখানে যাত্রাপথের সৌন্দর্য মনকে এতটাই পুলকিত করেছিল, তাই এর অনেকটাই এই ভিডিওতে তুলে চলেছি। এরপর চলে এলাম খেঁদারানী লেক দেখতে। দূরে পাহাড় জঙ্গলের অবস্থান, সামনে বিস্তীর্ণ লেকে শান্ত জলরাশির এই দৃশ্য মনকে খুবই সুন্দর প্রকৃতির সাথে নিবদ্ধ করে রাখে। তবে এখানে লেকের উপর একটি ব্যারেজ ও ব্রিজ নির্মাণ করা হয়েছে। এই ব্রিজ পার করে অপর প্রান্তে গিয়েও ঘুরে আসা যায়। চাইলে লেকের পরেও নামার ব্যবস্থা আছে। অপরদিকে নেমে এলে ব্যারেজটিকে গাছ থেকে দেখার সুযোগ মেলে। এখানেও সমগ্র ব্যারেজটির সকল গেট খোলা ছিল, যার কারণে প্রবল বেগে জলরাশি নিচে আছড়ে পড়া দৃশ্য উপভোগ করার সুযোগ মেলে। বৃষ্টি ভেজা রাস্তা, গাছপালা দেখতে দেখতে আবারও বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে। এই স্পটটি নিয়ে আমরা একটু চিন্তাতেই ছিলাম। কেন? আসছি সেই বর্ণনায়।
এবার চললাম গার্ডাসিনী পাহাড়ের চূড়ায় অবস্থিত শিব মন্দিরের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন রাস্তাটি যথেষ্ট এবড়োখেবড়ো ও খাড়াই। শুরুতে এই খাড়া ব্যাপারটি অতটা বোঝা না গেলেও কিছুটা এগোতেই তা স্পষ্টভাবে বুঝতে পারলাম। জঙ্গলের মধ্যে দিয়ে এমন ট্রেক করে যেতে প্রথমে কিন্তু দারুণ উৎসাহ ছিল, কিন্তু এগোনোর সাথে সাথে এই উৎসাহ কমতে থাকে। তার কারণ আমাদের সাথে ছিল আমাদের 1 বছরের ছেলে, ফলে দুজনে পালা করে তাকে কোলে নিয়ে এই পাহাড় চড়তে হচ্ছিল। আসার পূর্বে দূর থেকে যদিও পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরটি লক্ষ্য করা যায় এবং তা আমাদের ড্রাইভার দাদা দেখিয়েছিলেন। আস্তে আস্তে পাহাড়ের উপরে বেশ কিছুটা উঠে আসার পর একটু সমতল জায়গা আসে, যেখানে একটি ছোট মন্দির আছে। এখানেই আমরা তিনজনে বিশ্রাম নিতে দাঁড়াই। আমাদের সাথে থাকা জল তখন পুরো শেষ। এই জায়গা থেকে রাস্তা আরো সংকীর্ণ ও পাথুরে অসমতল। এখান থেকে যদিও দূরের বেলপাহাড়ির যা প্রকৃতি দেখা গেল তাও কিন্তু যথেষ্ট সুন্দর। তবে আর বেশিক্ষণ না অপেক্ষা করে রওনা দিলাম শেষ গন্তব্যের উদ্দেশ্যে। তবে কিছু কথা বলা দরকার। এই পাহাড়ে এলে হিল স্লিপার্স টাইপের জুতো পরে একদমই আসবেন না। সাথে যতটা পারবেন জল রাখবেন, আর মসকিউটো রিপেলেন্ট পারলে সাথে রাখবেন। এখানে প্রচুর মশার উপদ্রব। ধাঙ্গিকুসুম যাওয়ার রাস্তার সৌন্দর্য মন ভোলানোর মতো। বেলপাহাড়ির পুরো যাত্রাপথই অপরূপ সুন্দর। আমরা যারা ইট বালি কংক্রিটের জঙ্গলে পলিউশনের সাথে যাতায়াত করি তাদের কাছে এই জায়গা প্রাণ ভরে অক্সিজেন নেওয়ার জায়গা, দুচোখ ভরে সবুজ প্রকৃতিকে উপভোগ করার জায়গা। মনের মধ্যে বারবার একটাই প্রশ্ন ঘুরে আসছিল যে আমরা ভালো আছি নাকি এই মানুষগুলি যারা নির্মল প্রকৃতির মধ্যে বাস করেন তারা। এখানে পাহাড় ঘুরে বেশ কিছুটা ওপরে উঠতে হবে। হ্যাঁ, ঠিকই ভাবছেন। দার্জিলিং বা হিমাচলের পাহাড়ে যেমন পাহাড়কে আবর্তিত করে ওপরে উঠতে হয়, এখানেও কিছুটা সেই রকমই ভাইবস পাবেন। এখানে পৌঁছে বেশ কিছুটা হেঁটে যেতে হবে, তবে গার্ডাসিনী পাহাড়ের মতো অতটা খাড়াই নয়। পথে পড়েছিল একটা জলধারা, যেটা আবার পাথরের উপর থেকে নিচে পড়ে একটা ছোট্ট ঝর্ণার রূপ দিয়েছিল। এই জায়গাটি আমাদের বেশ ভালো লাগে। পাথুরে জমি পেরিয়ে অবশেষে দেখা মিলল জলপ্রপাতের। যদিও দূর থেকেই প্রবল গর্জন জানান দিচ্ছিল জলপ্রপাতের উপস্থিতির। এখানে নিচে নামতে পারেন, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে। বেশ কিছুজন এখানে স্নানও করছেন।
এখানে ছবি তুলে কিছুটা সময় নিয়ে ফিরে চললাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ট্রেন যদিও আমাদের আগামীকাল সকালে। এবারে আসি খরচের বিষয়ে। সাঁতরাগাছি থেকে ট্রেনে আসা যাওয়া মিলিয়ে দুজনের টিকিট খরচ 140 টাকা। দুদিনের সাইট সিইং এবং পিক আপ ড্রপ নিয়ে গাড়ি খরচ পড়েছিল 5,500 টাকা। দুদিনের কটেজ ভাড়া 1700 টাকা করে পার ডে পার হেড। এর মধ্যে সকালের চা, ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, ইভিনিংয়ে চা বা কফি, স্ন্যাক্স এবং রাতের ডিনার ইনক্লুডেড। এরপর আসি বর্ষাকালে ঝাড়গ্রামের অভিজ্ঞতা কেমন ছিল। অবশ্যই সুন্দর। যেহেতু বর্ষাকাল তাই পুরো প্রকৃতি সবুজে সবুজ। সব ঝর্ণা, জলপ্রপাত, নদী ছিল জলে পরিপূর্ণ। শুধু চিল্কিগড় রাজবাড়িটা যেতে পারিনি নদীর জল ব্রিজের উপরে উঠে যাওয়ার কারণে। এই ছিল আমাদের দুদিনের ঝাড়গ্রাম ভ্রমণের গল্প। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে। ইনফরমেটিভ লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সকলে। ফিরে আসবো আবারও কোনো নতুন বেড়ানোর গল্প নিয়ে। আজ এই পর্যন্তই। টাটা।